আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষ ও ফেনী হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা। ইসরায়েলের ৫ শহরে ইরানের হামলায় ২০০ বেসামরিক ব্যক্তির মৃত্যু। ইসরায়েলের হামলায় আইআরজিসির প্রধান মুখপাত্র নিহত। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সহ অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ। ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে বিকল্প ও নিজস্ব ব্যবস্থা তৈরির পরামর্শ। এবং খুলনায় দরিদ্র ও কর্মহীন মানুষকে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী প্রদান। ২ যুগ ধরে দুস্থ মানুষের পাশে থেকে মানবতার সেবা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জে ট্রেন এবং সড়ক দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত ৫ জন। আর হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে বাস পিকআপ সংঘর্ষে মা ছেলে সহ ৪ জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্টে। কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় শনিবার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেল ক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন সে সময় ট্রেনটি বাসটিকে ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। বাস ট্রেন সংঘর্ষে হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ৩ জন প্রথমে ডেড বডি পাই। ৩ জন ডেড বডির মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কিন্তু আমরা আসার আগে স্থানীয় পুলিশ এবং লোকজন মিলে আরও 4 জন ডেড বডি পাইছে শুনছি। এগুলো মোট 7 জন কি ডেড বডি হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। হাইওয়েতে আসলে লেভেল ক্রসিং এটা রাখাটা এটা নিরাপদ না। এটাকে এই স্থানীয় গাড়িগুলোর জন্য আমরা আন্ডারপাসের বিষয়টা চিন্তা করতে পারি। স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। সুতরাং এছাড়া 2টি তদন্ত, একটা বিভাগীয়, একটা জোনাল, 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় ভোর 3:45টার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। হতাহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। সকালে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষ হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে 1 জন নারী এবং 3 জন পুরুষ। মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। আল মুকসিদ, চ্যানেল আই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে 14 দিনের রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে। এর আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে ওঠার আগে ফয়সাল বলেছেন তিনি হত্যা করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। আর আলমগীর কোনো কথা বলেননি। ফয়সাল এবং আলমগীরকে 7ই মার্চ বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। এর আগে 8ই মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। তাদের 3রা এপ্রিল আবার আদালতে তোলা হবে। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 23তম দিন।
ইসরায়েলের 5টি শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের 200 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় IRGCর প্রধান মুখপাত্র আলী আহমেদ নাইনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের প্রেস টিভি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1500 ছাড়িয়েছে। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ইসরায়েলের 5টি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 200 জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। IRGC এমন দাবি করলেও ইসরায়েল নিহতের খবর নিশ্চিত করেনি। রোববার তেহরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণার পরপরই তেহরান সহ বেশ কিছু শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে ইরান হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এমন কিছু করে তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কোনো যুদ্ধবিরতি করতে চাই না। পরে রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে হামলা গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রাজধানী রিয়াদে ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি আরব। দ্য আরব নিউজের বরাতে জানা যায়, তাদের আগামী 24 ঘন্টার মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোয় ইরানের হামলায় যুদ্ধের প্রথম 2 সপ্তাহে প্রায় $80 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইরানের মিনাব শহরে শেজারাত আল তাইয়েবা প্রাথমিক স্কুলে প্রাণ হারানো 150 শিশুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নিহত শিশুদের শোকার্ত পরিবার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা বর্তমান সরকারকে নিয়ে মিথ্যাচার করছে তারা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করে। তারেক রহমান জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই পথে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার। 26শে মার্চ বিএনপির কর্মসূচিকে নিয়ে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমানে মানুষের বাক স্বাধীনতা রয়েছে, কথা বললে আর কেউ গুম হবে না, এর নিশ্চয়তা আছে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই মন্তব্য করে রিজভী বলেন, গণতন্ত্র সুসংহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সে সময় তিনি 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন। গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরও দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি, কত ধরনের মিথ্যাচার করা হয়েছে, কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ হচ্ছে সবচাইতে বড় বিচারক। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। সরবরাহ সংকট বেড়ে চলেছে, তেল ও এলএনজির দাম, সরাসরি চাপ বাড়ছে অর্থনীতিতে। এ অবস্থায় ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিকল্প এবং দীর্ঘমেয়াদী নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রফিকুল বশর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। ইরানকে ঘিরে সংঘাত বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে। এই পথ দিয়েই সরবরাহ করা হয় বিশ্বের 1/5 তেল ও গ্যাস। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ হয় আমদানির মাধ্যমে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়ছে দেশের আমদানি ব্যয়। জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ও দাম বাড়লে
দেখা যায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা, বাড়তে পারে উৎপাদন খরচ, সেই সাথে বাড়তে পারে লোডশেডিং, ব্যাহত হতে পারে শিল্প উৎপাদন। ম্যানেজমেন্ট বলতে কিছুই নাই। এই যে রেশনিং করলো, কেন করলো আর কেনই বা উঠালো আমি সেটা বুঝলাম না। হ্যাঁ, এখন থেকে আমাদের দুটো রাস্তা খোলা দরকার, একটা হরমুজ প্রণালী দিয়ে এফেক্টেড আর হরমুজ প্রণালী ছাড়া যেটা আসে, সেখানে যদি 2% বেশিও লাগে ওই সাপ্লাই লাইনটাই আমাদের ধরে রাখা উচিত। আমাদের পূর্ব দিকে তাকানো উচিত, যেখানে হরমুজ প্রণালী নাই, ঠিক আছে, যেখানে যুদ্ধ বিগ্রহর সম্ভাবনা কম, নাই আমি বলবো না, যেটা তুলনামূলকভাবে কম। হ্যাঁ, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে নিজে আমি যতটুকু করতে পারি সেটাকে প্রথম চেষ্টা করা। আজকে আমি যদি হরমুজের দিকে তাকায় না থেকে আমি যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এদিকে তাকাই, এদিকেও তো আমার আছে, স্কোপ আছে। এখানে আমি $10 জায়গায় আমার যদি $11 লাগে, আমি মনে করি সেখানে একটু প্রেফারেন্স দেওয়া উচিত এই ক্রাইসিসগুলোকে মোকাবেলা করার। নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। হচ্ছে গ্যাস তেলের স্মুথ সাপ্লাইটা কমে যাবে, পেলেও $1 তেল 10 টাকায় কিনতে হবে। উত্তরণের পথ এই মুহূর্তে যে চুরিটা যেটা হচ্ছে, চুরিটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এটা 15 দিনে করা সম্ভব যদি ওয়ারফুটে নামে করি। 2 নম্বর হচ্ছে যেসব কুয়াগুলোর থেকে এখনও উৎপাদন করা সম্ভব, সেগুলোতে আমি মনে করি আমাদের ওয়ার্ক ওভারের কাজগুলো শুরু করে এটা আগামী 6 মাসের মধ্যে সেখান থেকে উৎপাদন বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি খাতের চাপ সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। একই সঙ্গে এর প্রভাব পড়বে দেশের সার্বিক অর্থনীতিতেও। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রায় 2 যুগ ধরে দুস্থ মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। খাদ্য ও বস্ত্র সহায়তা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার খুলনায় দরিদ্র ও কর্মহীন মানুষের হাতে খাদ্য উপহার তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। সহায়তা পাওয়া ব্যক্তিরা বলেছেন, এতে তাদের অন্তত 1 সপ্তাহের খাবারের নিশ্চয়তা মিলেছে। মানবিক এ উদ্যোগের প্রশংসা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রিয় দর্শক, দেখুন ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এমন কঠিন সময়ে ঈদে খুলনায় দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে চাল, ডাল, চিনি ও সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। দুর্দিনে পাওয়া এই সহায়তা এনে দিয়েছে স্বস্তির হাসি। এই ঈদ উপলক্ষে আসলে আমরা খুব আনন্দিত। অনেকে হচ্ছে ঈদের বাজার করতে পারিনি, চাল নেই, কত বড় অসহায় আছে। মা বোনেরা খুবই খুশি হয়েছে, আনন্দিত। যারা এই আয়োজন করেছেন ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অসহায় মানুষের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। আমরা সবসময় আহ্বান জানাই সবাই যাতে এগিয়ে আসে, এবং এগিয়ে আসলে আমরা সবাই যে সম্মিলিতভাবে চেষ্টা করি, আমরা সবাইকে নিয়েই আমাদের যেসব একদম হতদরিদ্র এবং দারিদ্র্যসীমার নিচে যারা বাস করে সবাই যদি এগিয়ে আসে, ইনশাল্লাহ আমাদের দেশে যে আগামী দিনে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা নিয়ে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। মানবিক এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘবে ট্রাই ফাউন্ডেশনের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা উপকারভোগী ও সচেতন মহলের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। উৎপাদন খরচের চেয়ে কম দামে আলু বিক্রি করে বড় ধরনের লোকসানে পড়েছে জয়পুরহাটের কৃষক। লোকসান ঠেকাতে অঞ্চলে সরকারিভাবে আলু ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার পাশাপাশি রফতানি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিভিন্ন
সশস্ত্র দস্যু বাহিনী সক্রিয় হয়ে ওঠায় আবারও অশান্ত সুন্দরবন। গত 1 মাসে অপহরণের শিকার হয়েছেন পর্যটক এবং জেলে সহ 50 জনের বেশি। যথাযথ পুনর্বাসন না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আত্মসমর্পণের পরও দস্যুরা সক্রিয় হয়েছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। দেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় কমপক্ষে 19 জনের প্রাণহানি। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষ ও ফেনী হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা। ইসরায়েলের 5 শহরে ইরানের হামলায় 200 বেসামরিক ব্যক্তির মৃত্যু। ইসরায়েলের হামলায় IRGCর প্রধান মুখপাত্র নিহত। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি সহ অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ। ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে বিকল্প ও নিজস্ব ব্যবস্থা তৈরির পরামর্শ। এবং খুলনায় দরিদ্র কর্মহীন মানুষকে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী প্রদান। 2 যুগ ধরে দুস্থ মানুষের পাশে থেকে মানবতার সেবা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।